এই বুড়ি ওই মুখে তর্ক করছিস না, তোকে যেটা বলছিস সেটা না করে মুখোমুখি তর্ক। 500 টাকা দিয়ে লেবার খাটাবো, তাহলে তোদেরকে কেন বাড়িতে রাখছিস? এই বুড়ি, আমার এখনো কাজ শেষ হয়নি, এই কাজ যদি শেষ না হয় আমার দুপুরে খাবার জুটবে না। তাই বলছি আমাকে ডিস্টার্ব না করে তুমি চলে যাও। এই বেশি কথা না, বাদ দিয়ে কাজ কর। মানে না, কাজে বলি পড়ছে তাই না? আমি কয়টা বাড়ি দিছি সেটা গুনতিছ, কিন্তু কাজের দিকে খেয়াল নাই। কাজ কর, কাজ কর বলতেছি, তাদের কাজ শেষ কর। সন্ধ্যার আগেই তাদের কাজ শেষ চাই আমার। এই বুড়া, কাজ কর, কাজ কর। কই গো, একটু এদিকে আসো, কথা আছে। বলো। শোনো, আমি আর এত চাপ সহ্য করতে পারতেছি না। তোমার বাবা মা ভাই এদেরকে মাথায় বসায় বসায় খাওয়াইতে খাওয়াইতে আমার আর একদম সহ্য হচ্ছে না। এই তোমার ভাইকে নাকি তুমি এত শিক্ষিত করেছো, এত নাকি পড়াশোনা করেছে, চাকরি করে মুরদ নাই তার? হ্যাঁ, সে চাকরি করে কি সংসারে একটু হাল ধরতে পারে না? আর এই যে তোমার বাবা মা, এই অসুখ এই অসুখ, এখানে টাকা ওখানে টাকা, আর কত টাকা খরচ করব? আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তোমার বাবা মা আর তোমার ভাই বাবুদের একটা টাকাও আমি আর দিতে পারবো না। দেখো, আমি তো চেষ্টা করতেছি তাই না, আর তাছাড়া শৈলে পড়াশোনা করাইছি, আর চাকরি বাকরি তো হুটকাট করে তো পাওয়া যাবে না, তুমি বোঝো না কেন? কি বুঝবো? হ্যাঁ, মাথার উপর যে 20 লক্ষ টাকার দিন আছে, তারপরে তোমাকে আমি আমার বাবা থেকে 4 লক্ষ টাকা এনে দিলাম। সেই টাকা কি করছো তুমি? হ্যাঁ, সেই টাকা তো একটা তো সংসারের কাজে লাগাইতে পারতেছো না। আবার কি করতেছে তোমার ভাই, এসে আবার টাকার আবদার করতেছে। টাকা কি আমি আবার আমার বাবার থেকে এনে দেবো নাকি? আমার বাবার কি এতই টাকা পড়ছে যে মেয়ে বিয়ে দিছে যেন তার তো দায় পড়ছে? আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার ভাই কি করবে, তোমার ভাইকে তুমি বলো। আরে শোনো, আগে এত হট হয়ে না, একটু কুল হয়, এত রেগে যাচ্ছ কেন? আমি তো বুঝতে পারতেছি, আমারও অবশ্য রাগ হয়ে গেছে। আরে চাকরি বাকরি করে দৌড়ধাপ পার, ঘুষ ছাড়া চাকরি হয় না এটা বললেই হলো। সে এত শিক্ষিত ছেলে, ঘুষ দিয়ে টাকা করা লাগবে, চাকরি করা লাগবে কি জন্যে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আর মাথা গরম করো না, ঠিক আছে? আমি এমনিতেই প্যারার মধ্যে রয়েছি, আমাকে সামনের মাসের মধ্যে আমার কিস্তি দেওয়া লাগবে, এতগুলো টাকা ব্যাংকে ঋণ। আমি নিজে পাগল হয়ে যাচ্ছি। এরপর আবার তুমি যে এত ঝগড়া করলে আমার ভালো লাগতেছে না। কি করবো? হ্যাঁ, সারাদিন কি বাড়িতে তুমি থাকো? সারাদিন তো তোমার বাবা মা মাথাটা খায় আমার, এ টাকা দাও ও টাকা দাও, ছেলে এ করবে ও করবে। আমি তোমাকে আবারও বলছি, আমি 1 টাকাও আর খরচ করতে পারবো না। যা দিয়েছি দিয়েছি, আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমাদেরও সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আমারও ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে। তুমি কি ভুলে যাও সবকিছু? সবই তো ঠিক আছে, ছোট ভাই ফেলতেও তো পারি না। এই কথাটা খবরদার বলবো না। এই কথাটা যদি তুমি বলো না, আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। আমি কেন পড়ে আছি জানো? শুধু তুমি আমার কথা শোনো সেই জন্য। আমার উপর দিয়ে যদি মাতবাড়ি করছো না, আমিও চলে যাব বলে দিলাম। আরে তুমি এই জায়গায় আসছো কেন? এমন ভাব করতেছে মনে হচ্ছে ভূত পেট চলে আসছে। দেখো, ভূত পেতে চাইতেও খারাপ মনে হয় আমার কাছে। তুমি এই জায়গায় আসছো কেন? আমি না তো বলছি আমাকে তুমি ডিস্টার্ব করবে না? বলছি তো আর ডিস্টার্ব করব না। আমার কথাটাই রাজি হয়ে গেলে তো আমি আর তোমাকে বিরক্ত করি না, বলো না। দেখো, তোমাকে আমি একবার না বারবার একই কথা বলছি, তোমার সঙ্গে আমার যায় না। যায় না? কি যায় না? দেখো তিশা, তেলে আর জলে যেমন মেশে না, তেমন তোমার সঙ্গেও আমি মিশবো না। তুমি তো জানো আমি কেমন, আমার পরিবার কেমন, আমার ভাই কেমন, আর আমার ভাবি কেমন, আর আমি কেমন করে জীবন যাপন করি। তুমি হয়তো এটা বুঝতে চেষ্টাও করো না কখনো, আমরা মধ্যবিত্তরা কত কষ্ট করে জীবন যাপন করি। দেখো তিশা, তুমি বড় লোকের মেয়ে, তোমার আমার সম্পর্ক তোমার বাবা কখনোই মেনে নেবে না। তাই আমি বলছি আমাকে আর ডিস্টার্ব করো না। শোনো, আমি তোমাকে ভালোবাসি, এটাই সবথেকে বড়। আর আমার ফ্যামিলিকে কনফেস করার দায়িত্ব আমার। আর শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, ওইগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু একবার আমার কথা রাজি হয়ে যাও। দেখো তিশা, আবেগ দিয়ে জীবন চলে না। এখন তুমি আবেগের বশে বলছো আমার জন্য তুমি সব কিছু করতে পারো, কিন্তু
আর যখন অভাব আসবে তখন তুমি কোনো কিছুই মেনে নিতে পারবে না। আর তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছো, আমার পরিবারে তুমি থাকতে পারবে না। তাছাড়া আমার পায়ের নিচে মাটি নেই, আমি তো এখন কামলা, আমি তো কোনো কিছু করি না, বেকার। দেখো তুমি তো লেখাপড়া জানো, শিক্ষিত, তুমি একটা চাকরি বাকরি করলে এমনিতেই আমাদের সংসার চলে যাবে। দেখো এমন করো না। দেখো তিশা, তুমি বোঝার চেষ্টা করতেছো না। তারপরেও আমার এখনো কাজ শেষ হয়নি, এই কাজ যদি শেষ না হয় আমার দুপুরে খাবার জুটবে না। তাই বলছি আমাকে ডিস্টার্ব না করে তুমি চলে যাও। বৌমা, বৌমা, ও বৌমা। কি হয়েছে? এত চিল্লাচ্ছেন কিসের জন্য? বৌমা, সোহেলের বিষয়টা কি করলে? কিছু তো করলে না। সোহেলের বিষয়টা কি করব মানে? হ্যাঁ, ছেলের হয়ে দালালি করতে আসছেন তাই না? নিজের পায়ের নিচে যে মাটি থাকতেছে না সেই বিষয়টা একবার মাথায় নিচ্ছেন না, অথচ ছেলের জন্য দালালি করতে আসছে। বৌমা, তুমি এটা কও কিসের জন্যে? আমার তো দুইটি সওয়াল, দুই সওয়ালে তো আমার সমানভাবে দেহা লাগবে। দুই ছেলেকে সমানভাবে দেখতে হবে, তা আমরা কি করব? হ্যাঁ, কি করব আমরা? কেন আপনার ছেলে এতদিন পড়াশোনা করছে, চাকরি বাকরি দিয়ে একটা করতে পায় না, বসে বসে তো বড় ভাইয়ের ঘাড়ের উপরে খাচ্ছে। কেন ও কি ভুলে যায় যে তার বড় ভাই তাকে পড়াশোনা করাইছে, ও এখন কিছু একটা করতে পায় না? বৌমা, চাকরি বাকরি তো আর হাতের মুয়া না যে চাইলেই পাওয়া যাবে। আর চিন্তা করে না, আমার সওয়াল পড়াশোনা ভালো, শিক্ষিত সওয়াল, দেখবে এক সময় ঠিক একটা চাকরি হয়ে যাবে। দেখো বৌমা, সোহেলও তো আমাদেরই সন্তান, ও তো ভাগিদার, তুমি একাই ভোগ করবে, এটা কি হয়? কি বললি ফকিন্নির বাচ্চা? হ্যাঁ, মুখে মুখে তর্ক করতেছিস? এই তোদের ছেলেকে যে এত বছর যে আমার স্বামী যে পড়াশোনা করাইছে, তার পেছনে যে লাখ লাখ টাকা খরচ করছে, এই খরচটা কে দিয়েছে? তোরা কখনো দিয়েছিস? আমি কি কিছুই জানি না, সব খরচ আমার স্বামী দিয়েছে। এখন তো তোদের ছেলে পড়াশোনা করে অনেক দূর আগাইছে, তাহলে নিজে প্রতিষ্ঠিত হতে পারতেছে না, একটা চাকরি বাকরি করলেই তো পারে। আমার স্বামীরা তো শেখা কিসে তোদেরকে এখন বসায় বসায় খাওয়ানোর? আরেকটা কথা কান খুলে দুইজনই শুনে রাখ, আমার স্বামী তোদের ছেলের পিছনে আর 1 টাকা খরচ করতে পারবে না। এমনি আমাদের মাথার উপর লাখ লাখ টাকার ঋণ, এগুলা কে দেবে? তোর ছেলে দেবে না তোরা দিবি? লাখ লাখ টাকা ঋণ কি করে হইছো? আমারে কি কিছু খাওয়াইছো না? তোমার এই বুড়া শ্বশুরে কোনোদিন 1 টাকার ফল মূল আইনে খাওয়াইছো? খাওয়াইছো তো তোমার বাপ মায়ের, আমারে তো খাওয়াওনি। শুধু শুধু আমারে উপর অত্যাচারই করতে পারো, কথা শোনাতে পারো। তোমার মতো এরকম খারাপ মেয়ে এবং খারাপ বউ আমি কোনোদিনও দেখিনি। কি বললি বুড়ি তুই? তোদের আমি কিচ্ছু খাওয়াইনি তাই না? না। সবকিছু আমার বাপ মাকে খাওয়াইছি। এই এই বুড়ি আর কখনো বলবে এই কথা? আজকে তোদের দুটাকে একবার শেষ করে ফেলবো। হ্যাঁ, এই আমার বাপ মাকে খাওয়াইছি, এই তোদেরকে কিছু খাওয়াইনি, কিছু খাওয়াইনি। ও দুইটাকে একবার আজকে জানে মেরে ফেলবো। বল, তোদের কিছু খাওয়াইনি? আমার স্বামী এত কষ্ট করে, এত টাকা পয়সা ইনকাম করে, দিনের পর দিন হাজার হাজার লাখ লাখ টাকা ফুটতেছে, সেগুলো আমার বাপ মা খাচ্ছে, তোরা কিছু খাস না? না। আচ্ছা ঠিক আছে, তোদের যেহেতু খাওয়াই না, তোদেরকে আর খাওয়াবো না। তোদের কি ইচ্ছা করতেছে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই? যা, এক্ষুনি বের হয়ে যা বলতেছি, যা বলতেছি। মা, বাবা, ভাবি, তুমি আমার বাবা মার সঙ্গে এগুলো কি করতেছো? ও চলে আসছে আর একজন দালালি করতে। এই তোর বাবা মার সাথে কি করতেছিস দেখতেছিস না? তোর বাবা মাকে অনেক বসায় বসায় খাওয়াইছি, আর তোকেও বসায় বসায় খাওয়াইছি। তোদেরকে আমরা আর বসায় খাওয়াতে পারবো না। তোর বাবা মাকে তুই কিভাবে খাওয়াবি, কিভাবে কামাই করে খাবি, সেটা তোর ব্যক্তিগত বিষয়। ভাবি, তুমি মনে হয় একটা কথা ভুলেই যাচ্ছ, শুধু আমার বাবা মা নয়, তোমার কিন্তু শ্বশুর আর শাশুড়ি, শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা মনে হয় তুমি ভুলে গেছো, তাই না? ইয়াদব কোথাকার, আমার মুখে মুখে তর্ক করতেছিস? তোর এত বড় সাহস! আজকে তোর ভাই বাড়িতে আসো, এদেরকে যেমন আমি সাহায্য করছি না, তোকেও তোর ভাইকে দিয়ে সেভাবে সাহায্য করাবো। এই ছোট লোকের বাচ্চা, এত যে মুখে বড় বড় কথা বলতেছিস কেন? নিজে প্রতিষ্ঠিত হইতে পারতেছিস না? তোর ভাই তোর জন্য কি করেনি? তোকে যে এত দূর পড়াশোনা করাইছে, তার বিনিময়ে কি আজ পর্যন্ত একটা
চাকরি বাকরি করতে পারলি না, এখনো ভাইয়ের ঘরে এবার বসে বসে খাচ্ছিস। তুই কি লজ্জা শরম বলতে কিছু নাই? যা মুরুদ দিয়ে একটা চাকরি করে বাবা মাকে খাওয়া, দেখ কেমন লাগে। আবার সত্যি লজ্জা শরম নাই জন্য আপনি এত পড়াশোনা করে এবারে চাকরের মতো খাটি, সেটাই করি। আমি একটা শিক্ষিত মানুষ, আমি ওই মাঠে কামলার সঙ্গে কাজ করি, সিমের ফুলবাসি, ওই ধান চাষ করি। আমার সঙ্গে চাই না, শুধু আমার বাবার মায়ের মুখের দিকে তাকায় আমি সেই কাজগুলো করি। আর কি বলছো চাকরির কথা? আমি চাকরির জন্য অনেক চেষ্টা করছি, চাকরি করতে গেলেও অনেক টাকা ঘুষ লাগে। আমি অনেক জায়গায় সিবি জমা দিচ্ছি, কিন্তু সেখানে অনেক টাকা ঘুষ চায়, সেই টাকা দিতে পারি না জন্য আমার চাকরি হয়নি। হ্যাঁ, ভাই আমার জন্য অনেক কিছু করছে, ভাই আমাকে অনেক যত্নও করছে। আমার ভাইও এমনটা ছিল না। যেদিন থেকে তুমি এই বাড়িতে পা রাখছো সেদিন থেকে এই বাড়িটা জাহান্নাম হয়ে গেছে। আমি আর এই জাহান্নামে থাকবো না, আমি আর এই বাড়িতে থাকবো না। যেদিন আমি প্রতিষ্ঠিত হতে পারবো সেদিন এই বাড়িতে আসবো, এ বাড়িতে থাকবো না। আরে যা না যা, তোকে কে আটকাইছে? বাবা বাবা যাইস না। সোহেল, সোহেল বাবা যাস বাবা বাবা সোহেল, সোহেল, তোর বাপ মাকে দু জায়গায় রেখে যাস না সোহেল। আমি তো তোমাকে খুঁজতেছিলাম, থাকো কোনে? একটু পাশের বাড়ি গেছিলাম। আচ্ছা শোনো, ওদের সংসার আছে না, ও আসবেনি, বুঝতে পারছো? আর উত্তরপাড়া যে জায়গাটা আছে, ওই জায়গাটা ওই কুপানি লাগবে, ও দুটো কামলালি আসবেনি। ওই কাম শেষে আসলে পরে 1000 টাকা করে দিয়ে দিও। 1000 টাকা কামলাকে দিতে হবে? হ্যাঁ, এখন কামলার যে দাম, তাও তো মনে করো দুজনে 1000 টাকা রাজি করাইছি, 1200 টাকা নিচে তো করবেই না। এমনও আছে 800 900 1000 টাকা করে একজনকে দেওয়া লাগে। আচ্ছা যাও, আমি দেবো না। যাই হোক, আব্বা আম্মাকে দেখলাম না, আব্বা মা কোনে? আব্বা আমার কথাই থাকবে, তারা তো এখন হচ্ছে লাট সাহেব হয়ে গেছে, তারা কি আর বাড়িতে থাকে? তাদের তো এখন শুধু খাই দেয় আর ঘুরে বেড়ানো, তাছাড়া তো কোনো কাজ নাই। কি যে কবা, আসলে তোমার কথা না শুনে আমি ভুলই করেছিলাম, বুঝতে পারছো? ছোটটা গেছে বাইসিকে, সত্যি আমার এখন শান্তি লাগতেছে, কারণ এই যত জ্বালা হয়ে গেছে আব্বাকার আম্মা নিয়ে। আচ্ছা যাই হোক, আসলে পরে ওই টাকাটা দিয়ে কামটা বুঝে লিও, বুঝতে পারছো? তাহলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও। এই 1000 টাকা, 1000 টাকা নাকি আমি কামলা দেবো? ও ভাবলো কি করে? বাড়িতে আস্ত 2টা কামলা আছে, আর আমার টাকা খরচ করে ওই পাড়ার পর থেকে কামলা নিয়ে আসতে হবে। যাই, কামলা 2টাকে সুন্দর মতো মাঠে পাঠিয়ে দেই, আর এই 1000 টাকা আমার নিজের কাছে রেখে দেই। সোহেলের বাপ, আমার এই জীবনটা কেমনি হয়ে গেল। সোহেলরাও বাড়ি ছেড়ে চলে গেল, এই বাড়ি ঘর আর থাকতে মন চায় না। মনে হয় কি মাঝে মধ্যে জানো, যে মনে হয় কি দোজকের মধ্যে রয়েছে, দোজকের আগুন মনে হচ্ছে কি 4-5 দিন এসে ঠাসি ধরতেছে। আমার একটু মন চায় না এই বাড়ি থাকতে। কাইদো না, আল্লাহ তাআলার কাছে হয়তো কোনো পাপ করছিলাম, সেই পাপের কারণেই এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে আমাদের। ঠিকই কইছ, যদি পাপ নাই করব, নিজের পেটে সাওয়ালিকে ফেলাতে চলে যাবে। বাহ 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 বাহ, দুইজন এই জায়গায় বসে কি সুন্দর রঙ্গ তামাশায় মতিছে, আর ওই দিকে যে মাঠে যে কত কাজকর্ম পড়ে আছে সেদিকে খেয়াল নাই কারো, তাই না? ও বৌমা, কিসের মাঠের কাম? মাঠের কামের কথা আমারে কে কইছো? ওমা, মাঠের কাম আপনাদের বলবো না তো কাকে বলবো? হ্যাঁ, আপনার ছেলে এতদিন ছিল, আপনার ছেলে কাজ করছে, এখন তো আপনার ছেলে নাই, তো আপনারা দুজন সে কাজ করবেন না? এই যে বসায় বসায় যে খাওয়ানো হয়, এই খাবারগুলো আসে কোত্থেকে? এই খাবারগুলোর কি একটা খরচ লাগে না? এমনি বসায় বসে আপনাদেরকে খাওয়াবো? বৌমা, তুমি কি বলতে চাচ্ছ খোলাসা করে বলো। তুমি কি চাচ্ছ আমি মাঠে যে কাজ করব? বাহ 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 বাহ, আমার শ্বশুর যে এত সুন্দর করে কথাটা বোঝা যাবে আমি আগে জানতাম না। হ্যাঁ, আপনি যেটা বুঝছেন ওইটাই, এখন থেকে এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করে খেতে হবে, তাছাড়া 2টার 1 টাকা আমি খাইতে দিতে পারবো না। কাজও ভাগ করে দিচ্ছি, সমস্যা নেই।
এই যে আম্মা, আপনি যাবেন, আপনি গিয়ে এই যে বাগানে অনেক পাতা পড়ে আছে, সেগুলো ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে বস্তায় ভরবেন। আর আপনি আপনার উত্তর পাড়ে যে জমিটা আছে না, ওই জমিটা তো কুবাতে হবে, তাই না? ওই জমিটা কুবাবেন। আরেকটা কথা, কাজে যদি চুল পরিমাণ ফাঁকি দেওয়া হয়েছে না, দুইটার কিন্তু ভাত একদম বন্ধ হয়ে যাবে। আর এই যে আপনি কাজ শেষে আমার সঙ্গে দেখা করে আবার আমার শ্বশুর আব্বার কাছে যাবেন। সে তো একা একা কাজ করতে করতে কষ্ট পাবে, তাই না? আপনি গিয়ে তাকে আবার নতুন করে কাজে সাহায্য করবেন। তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে এসে রাতের খাওয়া একবারে খাবেন, ঠিক আছে? বৌমা একটা কথা কই, আল্লাহ দিলে তো আমার একটা টাকা পয়সার অভাব নেই বৌমা। 500টা টাকা দিলেই তো মাঠের কামটা হয়ে যায়। আর চিন্তা করে না, বাড়ির পাতা মাতা যাইতো ওইগুলো আমি করে দেবো বৌমা। তোমার পায়ে পড়ে এই বয়স্ক মানুষটাকে কষ্ট দিয়ে না বৌমা। কয়টা টাকারই তো ব্যাপার, যদি অসুখে পড়ে যায় তখন তো আরো বেশি খরচ করা লাগবে না। ও বৌমা তুমি আর কথা শোনাবো। এই বুড়ি ওই মুখে তর্ক করতেছিস না, তোকে যেটা বলতেছি সেটা না করে মুখোমুখি তর্ক। 500 টাকা দিয়ে লেবার খাটাবো, তাহলে তোদেরকে কেন বাড়িতে রাখছিস? এই বুড়ি, হাজবেন্ডের জন্য তোমার দরদ একবার উতলে উঠছে না? দরদ আজকে উতলাবো। এই একদম ধরতে আসবেন না, নইলে বইয়ের সঙ্গে সঙ্গে আপনাকেও ঠিক এইভাবে নির্যাতন করবো। শোন, আর বেশি কথা না বলে দুইজনই যার যার কাজে লেগে পড়। তাছাড়া এখন তো কি নির্যাতন করলাম, তার থেকেও ভয়াবহ নির্যাতন তোদের জন্য অপেক্ষা করতেছে। বৌমা, তোমাকে আমি খুব শখ করে বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি যে আমাদের সঙ্গে এতটা বেয়াদবি করবে তা জানা ছিল না বৌমা। এই কি বললি? হ্যাঁ, বুঝতে পারছি, বইয়ের মতো নিজের কয়টা চত্থাপ্পড় খাওয়ার শখ হচ্ছে, তাই না? বৌমা, তুমি আর চত্থাপ্পুরের বাকি রাখছো কি বলো? ওই তুই এত বড় সাহস, মুখে মুখে তর্ক করতেছিস? সর করতেছি। ওই দুই টাকাই এমন কালে গেলাবো না। হ্যাঁ, খুব সাহস না, মুখে মুখে তর্ক করতেছিস। আমার মনে হচ্ছে 2 টাকাই একবার জানে মেরে ফেলি, কিন্তু না, তোদেরকে এত সহজে মারবো না, তোদেরকে তিলে তিলে মারবো। যা 2 টাকা কাজে যা। সোহেলের বাপ, অতীতে মনে হয় আমরা কোনো পাপ করেছিলাম। যদি পাপ নাই করব তাহলে এত শাস্তিকে পাওয়া লাগবে। দেখো, এইবারে যদি থাহা লাগে তাহলে না এইবারে সব কাজ কাম করেই থাহা লাগবে, না হলে প্রতিনিয়ত এরকম করে মায়ের খাওয়া লাগবে। চলো যাই, আমরা কাম করলে করি কেন, চলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে তিশা বোন, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি রে বোন, কোনো রকম আছি। ব্যবসা বাণিজ্য লস খেয়ে অনেক টেনশনের মধ্যে আছি। যাই হোক, তোমার বাবা যে বাইরে গেছিল, ওটা কি অবস্থা, আসছে? হ্যাঁ, বাবা তো একটু কানাডাতে গেছিল, ওই যে কাজের বিষয় নিয়ে একটু ঝামেলা ছিল। এই তো গতকালকেই আসছে আর কি। হ্যাঁ, আমিও শুনলাম। আসলে দেশের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তারপরে বাইরের পার্টিগুলো যেভাবে টাকাগুলো আটকায় দিচ্ছে, হ্যাঁ, মানে আমি তো লস খেতে খেতে শেষ হয়ে গেলাম। তা কোথায় যাচ্ছ? এই তো ভাই একটু সামনেই যাচ্ছিলাম। বলছিলাম কি ভাইজান, সোহেলের কি খবর? ওই বদমাইশটার কথা আর কি বলবো, আজ কয়েক মাস ধরে তো বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে, কি করতেছে, কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কোনো যোগাযোগ নাই, আমাদের সাথে কোনো কন্ট্যাক্টও করে না। হ্যাঁ, ফোনও দেয় না, যে নাম্বারটা ছিল সেটাও তো বন্ধ। জানি না, ওর কোনো খোঁজ খবর জানি না। কি বলেন ভাইজান এসব? কি আর বলবো, তোমার ভাবির সাথে নাকি রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছে। আসলে গেছে ভালোই হয়েছে। আরে যাকে আমি এত কষ্ট করে লেখাপড়া করালাম, ঠিক আছে, সে কিনা ঘরে বসে থাকবে না, চাকরি বাকরির খোঁজ খবর নেবে না, চাকরি বাকরির জন্য দৌড়াদৌড়ি করবে না। না, টাকা দাও চাকরি হবে, টাকা দাও। আর টাকাকে গাছের মোয়া চাইলে পাওয়া যাবে, নিজে টাকা একটা চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, আমার একটু কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা ভাইজান, আসেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল যে কোথায় আছে খুব তাড়াতাড়ি জানতে পারবেন। কি ব্যাপার, আপনি অসময়ে বাড়ির দিকে যাচ্ছেন কেন? বৌমা, খুব কষ্ট হচ্ছে, শরীরটা একটু খারাপ, তারপরে খুব রোদ উঠছে, তাই মনে করলাম যে একটু দম নিয়ে পরে আবার যাব।
এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আহামরি আপনিই একাই কাজ করেন মাঠে, আর কোনো মানুষ কাজ করে না। কি ধান্দা না যে এটা বলে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেই, আমি থাকতে সে বিশ্রাম আমি নিতে দেবো না। যান মাঠে যান। বৌমা, আমি একটু দম দিয়ে তুমি যে কাজ দিছো আমি সব কাজ করে দেবো, একটু আমাকে দম নিতে দাও। এই ফকিন্নির বাচ্চা, এত বড় বড় কথা কিভাবে বলছিস? খাওয়ার সময় তো কম খাস না, এক চামচ ভাত যদি তোদেরকে কম দেই, তুই আর তোর বৌমা আমাকে খাইতে দেয় না এই সেই। কেন রে, কাজের সময় এত ফাঁকি কিসের জন্য? খাওয়ার সময় আগে আগে থাকবি আর কাজের সময় পিছায়, কাজগুলো কে করবে? তোর ছেলে যখন ছিল, তোর ছেলে তো প্রতিটা কাজই করতো, তোর ছেলে তো কখনো অজুহাত দিত না। অজুহাত কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য অজুহাত? শোন, তোরা যদি এই বাড়িতে টিকে থাকতে চাস আর যদি 3 বেলা 3 মুঠো খাইতে চাস, তাহলে আমি যেটা বলবো সেটা শুনবি, কাজ করবি, সব সময় কাজ করবি। কাজ যদি না করিস না তো লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। বৌমা, তুমি এতটা বেয়াদব তা তো জানতাম না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত সাহস? হ্যাঁ, তোর এত সাহস তুই আমাকে বেয়াদবি বলিস? হ্যাঁ, তোরকে আজকে আমি বেয়াদবি কাকে বলে সেটা দেখাবো। শোন, আজকের থেকে তোকে সারাক্ষণ কাজের উপর রাখবো। যদিও ভেবেছিলাম যে একটু একটু রেস্ট দেবো, কিন্তু না, আজকের থেকে তোকে বেয়াদবি কাকে বলে তাকে দেখাবো। আর যদি বেশি কথা বলিস, এই যে এরকম করে একবার শেষ করে ফেলবো। ধর কুদাল ধর, চল। এই যে শোন, ভেবেছিলাম ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করাবো, কিন্তু না, আজকের থেকে তোকে আর তোর বউকে দিয়ে ওই পুরা জমি লাঙল দেওয়াবো। চল আর আয় বলতেছি, গায়ে জোর নাই। আয়। বৌমা, করছিলাম কি, ওই আমার কাছে তো মোবাইল নেই, হচ্ছে গা তোমার কাছে তো বড় মোবাইল আছে, সোহেল মোবাইল করে না, একটু কত দেখি। তোর ছেলে আমার ফোনে কেন ফোন দিবে? আর আমি কি তোর কাছে দায়ে পড়ে গেছি যে তোর ছেলেকে ফোন দিয়ে আমি খোঁজ খবর নেব? হ্যাঁ, তোর ছেলে তো ইচ্ছে করে রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। দেখ কোথায় গিয়ে চুরি চামারি করছে কিনা, কারণ সে তো বেকার, তার তো কোনো কর্ম নাই। দেখা যাচ্ছে পেটে ক্ষুধা লাগছে, কোথাও রুটি মুটি চুরি করে না রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে। তাছাড়া ওই যে কথাই আছে না যে অভাবে পড়লে নাকি মানুষের স্বভাব নষ্ট হয়, স্বভাবটাও তো নষ্ট হয়ে যেতে পারে। আর যদিও তার যুবক বয়স ছিল, চরিত্র আবার দোষ ছিল না তো তোর ছেলের। এসব কি কও, তোমার একটু মুহে বাঁধে না? কত আজব আজব কথা কইলে, চুরির কথা তো কইলে, আবার চরিত্র নিয়ে কথা কইলে। বোমা, আমার সওয়াল কিন্তু বাড়িতে বাড়াই বিশ্বায়নি। তোমার এই নোংরা কথা আর নোংরা ব্যবহারের কারণে কিন্তু আমার সওয়াল বুকে এতটা কষ্ট নিয়ে তারপর বাড়িতে বাড়াই গেছে। এই বুড়ি, তুই কি বোঝাতে চাচ্ছিস? তোর ছেলেকে আমি বাড়ি থেকে বের করে দিছি? এই তোর মুখে এখনো এত বড় বড় কথা আছে রে? তোর ছেলে যদি তোদেরকে ভালোই বাসতো, তাহলে তোর ছেলে চলে যাওয়ার পরে কখনো তোদের খোঁজ নিয়েছে যে আমি আমার বাবা মাকে রেখে আসছি, আমার বাবা মা খাইছে কি খায় নাই, কেমন আছে না আছে, একবার কি নিতে আসছে রে? শোন, ছেলে হয়ে যদি দালালি করতে আসিস না, তাহলে একবার জাদু মেরে ফেলবো। সওয়ালের হতে কথা কব, এর দালালের কি আছে? তুমি যা ব্যবহার করতে চাও না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। তুই কি ভুলে যাচ্ছিস? হ্যাঁ, যে আমি খাইতে না দিলে, আমি তোকে এই বাড়িতে না থাকতে দিলে এই বাড়িতে তুই থাকতেও পারবি না, খাইতেও পারবি না, মানে শুয়ে বসে বসে খাওয়া তো তোর মুখে তো জোর, এই জোর আমি একবার বন্ধ করে দেব। শোন, আর তোকে একটা কথা বলি, আবার যদি সোহেলের কথা বলিস না, তাহলে এই যে এরকম ভাবে ধরবো, যতক্ষণ না তোর জান বের হয়ে যাবে ততক্ষণ ছাড়বো না। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি এর বিচার করো। আমি এক অবাকাবা, আমার সন্তান কই আছে আমি কিচ্ছু জানি না। আমার সন্তান কেমনি আছে আমি তাও জানি না। আল্লাহ, আমার উপর যে অত্যাচারটা আমার বৌমা করলো, তুমি তার বিচার করো। আচ্ছা শোনো, তাহলে আমি যাই, আমার টেনশনে ভালো লাগতেছে না। তোমার টেনশনে ভালো লাগছে না?
আর আমার এত ভালো লাগতেছে। আপদ বেলায় এতদিনে বাড়ি থেকে বিদায় হলো, আমি খুব শান্তিতে আছি, বিশ্বাস করো। শোনো আখি, তুমি যে শান্তির কথা বলতেছো না, শান্তি যে কতটুকু হবে আমাদের আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। যদি এই মাসের মধ্যে ব্যাংকের টাকা শোধ করতে না পারি, তাহলে তো সয় সম্পত্তি সব ব্যাংকের মর্গেজ চলে যাবে। আমি জানি না তুমি কিভাবে কি করবা, সেটা তুমি ভালো জানো। আমি আমার বাবার বাড়ি থেকে তোমাকে অনেক টাকা পয়সা এনে দিয়েছি, কিছুদিন আগেও 5 লক্ষ টাকা এনে দিয়েছি। আমি আর পারবো না। আমার বাবাকে এবার টাকার কথা বললে বাবা এবার আমাকে মেরেই ফেলবে। শোনো দেখো, তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে? আব্বাকে বলে আমাকে আর 5 লাখ এই কিস্তিটা ব্যবস্থাটা করে দাও, আর 5 লাখ টাকা ব্যবস্থা করে দাও। তোমার জন্য বাবার কাছে কতটা নিচু হব বলো তো? কত টাকা পয়সা নষ্ট করেছে শুধুমাত্র অমানুষটাকে মানুষ করতে গিয়ে। আচ্ছা তুমি এখন সেই ওইটাতেই পড়ে আসো, কিন্তু আমার অবস্থা তুমি বুঝতে পারতেছো না। যা হবার হয়েছে তো, তোমার কথা মতো ভাইকে আমি বাড়ি থেকে তাড়াই দিছি। এখন এখন তুমি অন্তত বোঝার চেষ্টা করো, যদি এই টাকাটা পরিশোধ করতে না পারি তাহলে এই সয় সম্পত্তি বাড়িঘর সব তো ব্যাংক নিয়ে নেবে। ওই একটা জায়গাতেই তো মরেছি যে তুমি আমার কথা শোনো। আচ্ছা যাই হোক, বাবার সাথে কথা বলে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি যাচ্ছি, যদি আর একটা মাস বাড়ায় নিতে পারি। এদিকে মনে করো যে ব্যবসার অবস্থা ভালো না, কিছুই কি হবে না হবে কিছুই বুঝতে পারতেছি না। আব্বার সাথে কথা বললো। হ্যাঁ বলছি, তুমি যাও। শোনো, শুধু আমার বাবার টাকার উপরে ডিপেন্ড করে থেকো না, নিজেও কিছু করো। আমি চেষ্টা তো কম করলাম না, তাই না? নাকি টাকা নিয়ে এখন আমি আমার বাপ ভাইকে খাওয়াচ্ছি? আরে যাও তো, এসব কথাবার্তা আমার সহ্য হচ্ছে না, যাও। তুমি তো পারোই শুধু খালি চ্যানচ্যান করে কথা বলতে। একটা বুদ্ধি চাইলাম, একটা পরামর্শ চাইলাম, তা না তুমি এখন উল্টো ঝাড়ি আমাকে দিচ্ছ। অফিস থেকে গেলাম। আপদগুলো বাড়ি থেকে বিদায় হয়েছে না, একটু শান্তিতে থাকবো। উনিও সবসময় স্যানস্যান স্যানস্যান আমার উপর করে। এই এই গরু রাখার মতো তোদেরকে মেরে মেরে কাজ করাতে হবে? কখন সে এক জায়গাতে এই ধানের ভুঁই ওইখানে কি ময়লা আর নাই? নিচু হ। বাবা এমন ভাব করছে মনে হচ্ছে যে লাঠো সাহেব, মাঠে আসতে কষ্ট হয়। এই বুড়ি, এইদিকে যে বেলা চলে যাচ্ছে, এই সেদিকে খেয়াল নাই? হ্যাঁ, কাজ করে বাদ দিয়ে কোন দিকে মনোযোগ? কাজ কর, কাজ কর। ও মা, এত যদি মারো কাজ করবো কখন? হে কতক্ষণ হয়েছে এই ধানের ক্ষেত হাতাতে আইছি, তার মধ্যে মনে হয় 200টা বাড়ি মারিছ। তোমার এতটি মার যদি খাই, এই বুড়ে মানুষরা আমরা কাজ কেমন করে করব? মাঠে যদি মানুষ গরুও নামায়, গরু কমনা হয় এতগুলি বাড়ি দেয় না। এই এই বেশি কথা বলে বাদ দিয়ে কাজ কর, কাজ কর। মানে না, কাজে বলি পড়ছে তাই না? আমি কয়টা বাড়ি দিছি সেটা গুনতিছো, কিন্তু কাজের দিকে খেয়াল নাই। কাজ কর, কাজ কর বলতেছি। তাদের কাজ শেষ কর, সন্ধ্যার আগেই তাদের কাজ শেষ চাই আমার। এই বুড়া, কাজ কর, কাজ কর। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই তুই আমার মাফ করে দে ভাই। ও ভাই, আমি না তোর বড় ভাই, ক তুই এবারে মতো আমার মাফ করে দে ভাই। বড় ভাই, তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা নাই। তুমি এই বাড়ি থেকে বের হও। ভাই দেখ দেখ, আমি তো পায়ে ধরতেছি ভাই। ভাই তুই তুই এইবারের মতো আমাকে মাফ করে দে। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা দেখ, আমি কি তো পড়াশোনা করাই নাই, আর তোকে আমি মানুষের মতো মানুষ বানাইছি। এটুক তো তোর কাছে আমি পাইতেই পারি, নাকি বলিস? হ্যাঁ, আমাকে পড়াশোনা করাইছো, মানুষের মতো মানুষ করছো। আমার কাছে যদি তুমি অপরাধ করতা তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি আমার কাছে অপরাধ করোনি। অপরাধ করছো আমার মা আর বাবার সঙ্গে, তাই আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ভাই দেখ, আর অভিমান করিস না। আমি তো সব কিছু খুলে বলতেছি, তারপরেও তুই আমার দলিলটা ফেরত দে ভাই। তোমাকে কোনো কিছু খুলে বলতে হবে না, আমি সব কিছু জানি, আর সব কিছু জেনেই আমি এবারেই নিছি। তোমার সমস্ত ঋণ আমি ব্যাংকে পরিশোধ করে এবারের মালিক এখন আমি। তাই আমি চাই না আমার সামনে তুমি থাকো, এবারে থেকে বের হয়ে যাও। আচ্ছা, তুমি ওনার সাথে এত কথা বলছো কেন? আর বাবা মা কোথায়? ঠিকই তো বলছো ভাইয়া, আব্বা মা কোথায়? আসলে আব্বা আমার কাছে ওই যে চলে আছে সবাই। আইসা দেখো, আমার ভাই আমার দেশে আইছে। মা,
ভাবি, তুমি আমার বাবা আর মায়ের প্রতি অনেক নির্যাতন করছো, অনেক অত্যাচার করছো। এখন দিন আমার, এই বাড়ির মালিক আমি, তাই আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। এই তোর ভাইগুলা কি বলছে? হ্যাঁ, এই বাড়ির মালিক ও মানে? আমি তো কিছুই বুঝতেছি না। আখি, তোমাকে বলছিলাম না এই মাসের মধ্যে যদি ব্যাংকের সব টাকা পরিশোধ না করি তাহলে ব্যাংক আমাদের স্থাবর অবস্থাবর সয় সম্পত্তি সব কিছু ব্যাংক নিয়ে নেবে। আসলে সোহেল সব টাকা ও পরিশোধ করে দিয়েছে, আর এই জন্য ব্যাংক মানে নিয়ম অনুযায়ী বাবা এই বাড়ির সয় সম্পত্তির মালিক ও হয়ে গেছে। হ্যাঁ, মানে এই তুমি এগুলো কি বলতেছো? সোহেল এত টাকা পয়সা কোথায় পেলো? সোহেল, তুমি আর চুপ করে থেকো না, সত্যটা সবাইকে বলে দাও, আর এদেরকে এক্ষুনি এই বাসা থেকে বের করে দাও। হ্যাঁ তিশা, তুমি ঠিক বলছো, সত্যটা সবার জানা দরকার। ভাবি, এ বাড়ি থেকে একদিন আমি বের হয়ে চলে গেছিলাম, আমার মনে আছে? আমাকে এ বাড়ি ছেড়ে যাইতে বাধ্য করছিলেন। আমি এত লেখাপড়া করছি, শিক্ষিত হয়েছি, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আপনি আমাকে অনেক অপমান করছেন, আমাকে দিয়ে মাঠে কাজ করাইছেন, যে কাজ আমাকে দিয়ে করানো যায় সে কাজও করাইছেন, যে কাজ আমাকে দিয়ে করানো যায় না সে কাজটাও করাইছেন। সে কাজগুলো আমি কেন করছি জানেন? শুধু আমার বাবা আমার মায়ের মুখের দিকে তাকিয়ে, যাতে আমার বাবা মা কষ্ট না হয়। কিন্তু দিন শেষে আমার এই বাবা মাকে আপনি কষ্ট দিচ্ছেন। শুধু তাই না, আমার সামনে যখন আমার বাবা মাকে আপনি অত্যাচার করলেন, আমি কিছুই করতে পারলাম না। সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, একদিন আমি প্রতিষ্ঠিত হয়ে এই বাড়িতে ফেরত আসবো। আমি এই বাড়ি থেকে বের হয়ে যাই, বের হয়ে যে স্বর্ণহারা হয়ে যায়। কিন্তু তিশা আমাকে সাহায্য করে, আমাকে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি প্রবাসে যাই। আমি প্রবাসে যে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করি, মনে মনে প্রতিজ্ঞা করি আমি এত টাকা ইনকাম করব যাতে আমাকে দেখে সবাই আফসোস করে। আমি ভালো মতো খাইতে পারতাম না, শুধুমাত্র বাবা আর মায়ের কথা মনে হইতো। আমি অনেক কষ্ট করছি, আর আমি সেদিনই প্রতিজ্ঞা করছি, আমাকে যেমন রাস্তায় নামিয়েছেন, আমার বাবা মাকে যেরকম নির্যাতন করছেন, আমিও আপনাদেরকে রাস্তায় নামাবো, এ বাড়ি থেকে বের করে দিব, আপনাদেরকেও আমি রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। কিন্তু সেই দিন চলে আসছে, আমি যখন বাংলাদেশে এসে জানতে পারলাম আপনাদের এই জমি জমা বাড়ি ঘর সব ব্যাংকে বন্দুক রাখা আছে, আর আমি সেই বন্দুকের টাকা দিয়ে এই বাড়ির মালিক হয়ে গেছি। যেহেতু আমি এই বাড়ির মালিক, তাই আমি চাই না আপনার মতো কাল নাকিনি ডাইনি এই বাড়িতে থাকুক। তাই ভালোই ভালোই বলছি, আমার ভাইকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান। ভাই সোহেল, দেখ আমরা মানতেছি যে তোর সাথে আমরা হয়তো খারাপ করছি, আর বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক নির্যাতন করছি, কিন্তু বিশ্বাস কর আসলে করতে চাইনি, হয়ে গেছে। হ্যাঁ, তুই এইবারের মতো আমাদের মাফ করে দে। হ্যাঁ ভাই, আমাদেরকে শেষবারের জন্য তুমি মাফ করে দাও। না সোহেল, এদেরকে তুমি কখনোই মাফ করবে না। ভাইয়া, ভাবি না অন্য বাড়ির মেয়ে, তুমি তো এই বাড়ির সন্তান, আমার বাবা মায়ের বড় সন্তান, খুব আদরের সন্তান। তোমার সামনে যখন আমার ভাবি আমার বাবা মাকে নির্যাতন করছে, তখন তুমি প্রতিবাদ করতে পারলে না? পারো নাই, তুমি ভুল করোনি, তুমি করছো অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তাই ভালোই ভালো বলছি, এই বাড়ি থেকে বের হয়ে যাও। যাও বলছি। কি যাবা নাকি আমি পুলিশের? বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারি নাই, আমি তোমাদের যত্ন নিতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। না রে বাবা, তুই কোনো অন্যায় করিসনি, তুই তো অনেক কষ্ট পায় দুঃখ পায় তারপরে এই বাড়ির থেকে চলে গেছিস। জানিস রে, প্রতিটা মুহূর্ত খালি তোর কথা মনে পড়েছে, কিন্তু তোর সাথে একটু যোগাযোগ করতে পারিনি, তোকে তো দেখতে পারিনি, এটাই ছিল আমার সবচেয়ে কষ্ট। বাবারে, এটা কিরা? এটা বুঝি আমার বৌমা? হ্যাঁ বাবা, ওটা তোমার বৌমা। মা, আমি তো একটা ভুল করে ফেলছি, তোমাদেরকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলছি। কোনো ভুল করিসনি, তুই যা করেছিস খুব ভালো করেছিস বৌমা। হ্যাঁ, আসো।